প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালোই আছো। আজ আমরা পড়ব প্রথম সেমিস্টার বাংলা সিসি জি পেপার। আজ আমরা পড়ব মডিউল 3-এর ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। বাংলা সাহিত্যে ছোট গল্পের প্রথম যথার্থ শিল্পী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও তার আগে ছোট গল্পের ধারাটি ক্ষীণভাবে শুরু হয়েছিল, তবুও বলা চলে রবীন্দ্রনাথের হাতেই বাংলার ছোট গল্প পরিপূর্ণতা লাভ করে। বঙ্কিমচন্দ্র এবং তার দুই ভাই পূর্ণচন্দ্র, সঞ্জীবচন্দ্র, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি স্বর্ণকুমারী দেবী, এনাদের হাতে ছোট গল্পের কয়েকটি উল্লেখযোগ্য রচনা বাংলা সাহিত্যে নবদিগন্তের সঞ্চার ঘটিয়েছিল। তবে রবীন্দ্রনাথ শিলাইদহে জমিদারির দেখাশোনা করতে গিয়ে বাংলা ছোট গল্পের ধারাটিকে বিশেষভাবে সমৃদ্ধ ও পরিপূর্ণতা দান করেন। বিভিন্ন দেশে ছোট গল্পের যে ধারার প্রচলন ঘটেছিল, ফরাসিতে গি দা মোপাসা বা রুশ ভাষায় আন্তান চেখভ, আমেরিকার ও হেনরি প্রমুখ লেখকদের পাশে রবীন্দ্রনাথ, আমাদের বাংলাদেশের রবীন্দ্রনাথ স্বতন্ত্র এক স্থান দখল করে নিয়েছেন। রবীন্দ্রনাথের ছোট গল্পগুলির বিষয় বৈচিত্র্য, আঙ্গিক বৈচিত্র্য এবং শিল্পগত দিক থেকে এক নূতন দিগন্তের সূচনা তিনি করে দিয়েছিলেন। জমিদারের কাজের জন্য কলকাতার নগর জীবন ত্যাগ করে শিলাইদহের পল্লী প্রকৃতিতে তার মন যে আনন্দে ভরে উঠেছিল, সেই আনন্দের নিপুণ ছবি রচনা করেছেন তিনি তাঁর ছোট গল্পগুলিতে। কেবল পল্লী প্রকৃতিই নয়, পল্লী প্রকৃতির সঙ্গে এসেছে পল্লী প্রকৃতির মধ্যে জীবন ধারণ করা সেই অতি সাধারণ মানুষগুলি। সেই সাধারণ মানুষগুলির জীবন জীবিকা, তাদের জীবনের সমস্যা, তাদের জীবনের প্রেম ভালোবাসা, এগুলো রবীন্দ্রনাথের প্রথম পর্বের ছোট গল্পগুলিতে প্রাধান্য লাভ করেছে। 1891 খ্রিস্টাব্দ থেকে 1895 খ্রিস্টাব্দ পর্যন্ত রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের প্রায় বেশিরভাগ গল্পগুলির পটভূমি এই পল্লী প্রকৃতি এবং সেখানকার মানুষজনকে নিয়ে বিস্তার লাভ করেছে। 1901 খ্রিস্টাব্দে প্রকাশিত রবীন্দ্রনাথের নষ্টনীড় গল্প থেকে রবীন্দ্রনাথের নগর জীবন কেন্দ্রিক ছোট গল্প রচনার শুরু। এরপরে 1914 খ্রিস্টাব্দে সবুজপত্র পত্রিকায় বিশ্বযুদ্ধের সমকালীন যে গল্পগুলি তিনি লিখেছেন, সেখানে রবীন্দ্রনাথের চিন্তাধারার বিকাশ আরও উন্নততর হয়েছে। আর শেষ পর্বের 3 সঙ্গীর গল্পগুলি তো রবীন্দ্রনাথের পরিপূর্ণ জ্ঞান প্রজ্ঞা বিকাশের পরিচায়ক হয়ে উঠেছে। ছোট গল্পে রবীন্দ্রনাথের ছোট গল্পের সংখ্যা শতাধিক। সেই গল্পগুলিকে নিয়ে আলোচনা করতে গেলে আমরা তার গল্পগুলিকে কয়েকটি ভাগে ভাগ করে নিলে একটু সুবিধা হয়। রবীন্দ্রনাথের গল্পগুলিকে আমরা যদি কয়েকটি শ্রেণীতে ভাগ করতে পারি, তাহলে আমরা কতকগুলি শ্রেণীবিভাগ করতে পারি এই রকম ভাবে। যেমন প্রেমের দুর্গে ও রহস্যমূলক যে গল্পগুলি, সেগুলির মধ্যে অন্যতম ত্যাগ, একরাত্রি, মহামায়া, মধ্যবর্তিনী, মানভঞ্জন, অধ্যাপক, নষ্টনীড়, মাল্যদান, বোষ্টমী,
চোরাই ধন ইত্যাদি। আবার স্নেহ প্রীতিমূলক যে গল্পর ধারা আমরা যদি একটি শ্রেণী বিভাগ করি, সেখানে দেখতে পাবো পোস্টমাস্টার, ব্যবধান, খোকাবাবুর প্রত্যাবর্তন, কাবুলিওয়ালা, মেঘ রৌদ্র, আপদ, দিদি, রাসমণির ছেলে প্রভৃতি ছোট গল্প। আবার যদি আমরা সমাজ সংস্কারমূলক ছোট গল্প দেখি, সেখানে পাবো দেনা পাওনা, অনধিকার প্রবেশ, বিচারক, প্রতিহিংসা, দুর্বুদ্ধি, যজ্ঞেশ্বরের যজ্ঞ, হৈমন্তী, হালদার গোষ্ঠী, স্থিরপত্র, অপরিচিতা, বদনাম ইত্যাদি। অতিপাকিত গল্পের এক ধারাও রবীন্দ্রনাথ রচনা করেছেন। সেখানে আমরা পাবো কঙ্কাল, নিশীথে, ক্ষুদিত পাষাণ, মণিহারার মতো ছোট গল্পগুলি। প্রকৃতিকে পুরোপুরি বিষয়বস্তু করে রবীন্দ্রনাথ যে গল্পগুলি লিখেছেন, সেগুলির মধ্যে প্রধান উল্লেখযোগ্য সুভা, অতিথি, বলাই ইত্যাদি। প্রায় 50 বছরেরও অধিক সময়কাল ধরে রবীন্দ্রনাথ বাংলা ছোট গল্পের ধারাকে উন্নত করে দিয়ে গেছেন। সেই গল্পের প্রেক্ষাপট, কাহিনী, তার উন্নততর জীবন যে ভাবনা, তা আজকের দিনেও কতটা সমাজ বা সভ্যতা গ্রহণ করতে পেরেছে বা পারবে, সেটা যদিও এক প্রশ্নচিহ্নের মুখোমুখি, তবুও রবীন্দ্রনাথ যেভাবে জীবনকে দেখতেন, সেভাবেই তার ছোট গল্পে তিনি সেগুলিকে উপস্থাপন করে তুলতেন। রবীন্দ্রনাথের কতগুলি ছোট গল্পের বিষয় বা কাহিনী সম্পর্কে আলোচনা করলে তোমাদের এই ধারাটি ছোট গল্পকার রবীন্দ্রনাথ বিষয়ে আরো পরিস্ফুট হবে। যদি প্রেমের দুর্গে ও রহস্যমূলক তার গল্পগুলো দেখি, তাহলে দেখতে পাবো ত্যাগ নামক গল্পটি। এই গল্পে সংস্কার অন্ধ পিতার সঙ্গে তরুণ পুত্রের দ্বন্দ্ব দেখানো হয়েছে, এবং এর পাশাপাশি দেখানো হয়েছে যে গ্রামীণ সমাজের ঘৃণা, হিংসা, তার কদর্য রূপ কি হতে পারে তার পরিণতি। কুলীন ব্রাহ্মণ হরিহরের পুত্র হেমন্তের সঙ্গে একটা কন্যার বিবাহ হয়। বিবাহের পরে সে জানতে পারে যে কন্যাটি ব্রাহ্মণ নয়, কায়স্থ। এরপরে জানা যায় যে যিনি ঘটক, তিনি আসলে তার সঙ্গে যে অবমাননা করেছিলেন পাত্রের বাবা, তারই আসলে বদলা নিয়েছেন। এ বিষয়ে রবীন্দ্রনাথের প্রেম ভাবনা তাঁর আরেকটি গল্পে প্রকাশিত হয়েছে, একরাত্রি গল্পটি। এই একরাত্রি গল্পে একটি মাত্র রাত্রির প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ যে প্রেমের জগৎকে রূপায়ণ করেছেন, শৈশবে গল্পের নায়ক সুরবালার সঙ্গে তার ভালোবাসত। সে ভালোবাসা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, কেননা নায়কের স্বপ্ন ছিল আরো বড়, দেশনায়ক হওয়ার। তাই জন্য সে অনায়াসে যে সুরবালাকে ত্যাগ করেছিল, সেই সুরবালা এক দুর্যোগপূর্ণ রাত্রিরে তার জীবনের সামনে এসে দেখা দেয়। যদিও তারা মিলিত হতে পারত, কিন্তু কোনো এক রহস্যজনক কারণে দুর্যোগ কেটে গেলে তারা জীবনের ভিন্ন ভিন্ন পথে চালিত হয়। এক ভাঙা স্কুলের সেকেন্ড হেডমাস্টারের জীবনে প্রেমের এই ক্ষণিক রাত্রির উদয় তার জীবনের তুচ্ছ জীবনের এক মহৎ রাত্রি হয়ে থেকে যায়। আবার যদি আমরা নষ্টনীর গল্পটিকে দেখি, নষ্টনীর গল্প রবীন্দ্রনাথের ছোট গল্প ধারায় এক বিপ্লবের সূচনা করেছিল। নষ্টনীর গল্প এবং চোখের বালি উপন্যাস একই সময়ে লেখা। এই দুটি কাহিনীতেই রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের স্বাভাবিক প্রবৃত্তিকে, যেটা অবশ্যই সমাজ নিন্দিত বা সমাজ নিষিদ্ধ, সেটিকে সাহিত্যে রূপ দিয়েছেন।
চারু ও অমলের যে সমবয়স্ক নরনারীর যে যৌবনকালের স্নিগ্ধ মধুর কাহিনী নষ্টনীর গল্পে বর্ণিত হয়েছে। স্বামী ভূপতি সাংবাদিকতার নেশায় মত্ত হয়ে স্ত্রী চারুর মনোলোকের থেকে বহু দূরে চলে গেছে, আর তার নিঃসঙ্গ জীবনকে কিভাবে পরিপূর্ণতা দান করেছে অমল, তা গল্পে বর্ণিত হয়েছে। নষ্টনীর গল্পের চারু যা করতে পারেনি তা রবীন্দ্রনাথ দেখিয়েছেন পয়লা নম্বর গল্পটিতে। পয়লা নম্বর গল্পে নারী ব্যক্তিত্বের এক দীপ্ত বলিষ্ঠ রূপকে তিনি উন্মোচিত করেছেন। স্বামীর ঔদাসীন্যের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ পয়লা নম্বর গল্পের নায়িকা গৃহ ত্যাগ করতেও কুণ্ঠিত হয়নি। আমরা যদি স্নেহ প্রীতিমূলক গল্পের দিকে দেখি, রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পে এক নাগরিক যুবক চাকরি সূত্রে এক গ্রামে গিয়ে উপস্থিত হয়। আত্মীয় বন্ধুহীন সেই নিঃসঙ্গ জীবনে পোস্টমাস্টার যখন অসুস্থ হয়ে পড়ে, তখন তার শূন্য জীবনকে পূর্ণতায় ভরিয়ে তোলে 12-13 বৎসরের এক বালিকা রতন। রতন ক্ষণেকেই তার মাতৃস্থানীয় হয়ে তাকে তার নবজীবন দান করে। কিন্তু রুক্ষ কঠিন বাস্তবের কাছে স্নেহ প্রেম প্রীতি কিভাবে বিসর্জিত হয়ে যায়, পোস্টমাস্টার যখন তার চাকরি ছেড়ে শহরের পথে বেরিয়ে পড়ে, তখন রতনের ভগ্ন হৃদয়ের যে ছবি রবীন্দ্রনাথ এঁকেছেন, তা মানুষের সুখ দুঃখের চিরন্তন সত্যকেই স্থাপিত করে। কাবুলিওয়ালা গল্পে এক কাবুলিওয়ালা এবং মিনি নামক যে বাচ্চা মেয়েটির কথা বর্ণিত হয়েছে, সেখানে বাৎসল্য রস, পিতৃসত্তা, কন্যা এবং পিতার সম্পর্ক, সমাজ দেশ কাল ধর্মেরও ঊর্ধ্বে গিয়ে যে চিরন্তন সত্যে স্থাপিত হয়েছে, তা রবীন্দ্রনাথ অসামান্যভাবে বর্ণনা করেছেন। খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পেও সেই বাৎসল্য রস এবং স্নেহপ্রীতির প্রকাশ ঘটেছে, যদিও অন্যভাবে। ভৃত্য রায়চরণ প্রভুর পুত্রকে বেড়াতে নিয়ে যায় এবং নদীর মধ্যে সেই পুত্র সন্তান কোনোভাবে মারা যায়। রায়চরণকে তার প্রভু তাড়িয়ে দেয়। রায়চরণ বাড়িতে ফিরে আসে এবং অপ্রত্যাশিতভাবেই তার একটা সন্তানের জন্ম হয়। রায়চরণ নিজের এই সন্তানটিকে প্রভুর সন্তান হিসাবে লালন পালন করে এবং প্রভুর স্ত্রীর কাছে একদিন আত্মত্যাগ স্বরূপ সেই সন্তানকে তুলে দিয়ে আসে। বাৎসল্য প্রেমের এক মধুর উপাখ্যান এই গল্পে রচিত হয়েছে। আবার যদি আমরা রবীন্দ্রনাথের সমাজ সমস্যামূলক গল্পগুলোতে দেখি, সমাজের নিষ্ঠুরতা, সমাজের ভয়ঙ্করতা, পণ প্রথার যে বিভীষিকা, সেটা ফুটে উঠেছে 1891 খ্রিস্টাব্দে রচিত দেনা পাওনা ছোট গল্পে। রবীন্দ্রনাথের প্রথম সার্থক ছোট গল্প বলা হয় এই দেনা পাওনাকে। বরপক্ষকে কন্যাপক্ষ পণ দিতে পারেনি বলে একটা মেয়ের জীবন কিভাবে মৃত্যুমুখে পতিত হয়, তা এই গল্পটিতে পুঙ্খানুপুঙ্খভাবে ফুটে উঠেছে। এরপর রবীন্দ্রনাথের ছোট গল্পের জগৎ কতটা বৈচিত্র্যপূর্ণ ছিল তা আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের অতিপাকিত ছোট গল্পগুলিকে। তো অতিপাকিত বললেই আমাদের মনে একটা ধারণা সৃষ্টি হয় ভৌতিক, যা অলৌকিক, লৌকিক নয়। কিন্তু রবীন্দ্রনাথের ছোট গল্পগুলোকে আমরা দেখতে পাবো সেগুলি একেবারে ভৌতিক, প্রকৃত ভৌতিক রসের গল্প না। রবীন্দ্রনাথ এই ভৌতিক গল্পগুলির মধ্যেও একটা মনস্তত্ত্বের সংকটকে ফুটিয়ে তুলেছেন। তাই তার ভৌতিক বা অতিপাকিত গল্পের আলোচনায় সুকুমার সেন বলেছিলেন,
রবীন্দ্রনাথের ভূতের গল্প আসলে ভূত ছাড়া ভূতের গল্প। সেটা আমরা যদি রবীন্দ্রনাথের গল্প, ভৌতিক গল্পগুলো লক্ষ্য করি, অচিরেই এই কথাটির সার্থকতা আমরা দেখতে পাবো। আমরা যদি তার নিশীথে গল্প থেকে দেখি, এখানে অতিপাকিতের যে পরশ লোকানো আছে সেটি গল্পের শেষে খসে পড়ে। আবার যখন দক্ষিণাচরণ বাবু ডাক্তারের দরজায় গিয়ে করানারে ডাক্তার করে। জমিদার দক্ষিণাচরণ বাবু তার প্রথমা পত্নীকে খুবই ভালোবাসত, কিন্তু প্রথমা পত্নীর মৃত্যুর পর আবার সে বিবাহ করে অনুপমা বলে একটি মেয়েকে। প্রথমা পত্নী এবং দ্বিতীয়া পত্নীর কাছে ভালোবাসার যে প্রকাশ তিনি করতেন, সেটাই কোনোভাবে তার মনের অন্ধকারে তাকেই নাড়া দিয়ে ছিল, এবং যার ফলে ও কে ও কে ও কে গোর মতো ধ্বনিতে চমকে উঠতেন দক্ষিণাচরণ বাবু। মানব মনের যে জটিল দ্বন্দ্ব, মনোবিকার, তাকেই ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ এই গল্পে। আবার যদি আমরা দেখি কঙ্কালের মতো গল্পে, সেই গল্পে প্রেমিককে নিজের কাছে রাখতে না পেরে প্রেমিককে হত্যা করে কঙ্কালটি গভীর রাত্রিরে তার একাকিত্ব কাটাতে এসেছে এক নিঝুম অন্ধকার ঘরে, এক গহরে কথকের সঙ্গে। এরপর আমরা রবীন্দ্রনাথের প্রকৃতি প্রধান ছোট গল্পে লক্ষ্য করলে দেখতে পাই যে রবীন্দ্রনাথের ছোট গল্পে প্রকৃতি এক একটি চরিত্র হয়ে উঠেছে। সেটা সুভা, বলাই বা অতিথি, এই গল্পগুলোতেও। বলাই গল্পের বলাই একটা শিমুল গাছকে যেভাবে ভালোবেসেছে, সাধারণ মানুষের পক্ষে প্রকৃতিকে সেইভাবে ভালোবাসা সম্ভব নয়। বা সুভা গল্পের মুখ যে বালিকাটি যেভাবে ধরিত্রীর প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে আঁকড়ে ধরে রাখতে চাইতো, বা অতিথি গল্পের তারাপদ সে কোথাও বাধা মানে না, প্রকৃতির মতোই সে বয়ে চলে। এইভাবে আমরা যদি লক্ষ্য করি, রবীন্দ্রনাথের এই পর্বের গল্পগুলির মধ্য দিয়ে এক বৈচিত্র্যের সম্ভার ঘটেছে। রবীন্দ্রনাথের শেষের দিকের 3 সঙ্গীত গল্পগুলিতে রবীন্দ্রনাথের যে জীবনবোধ প্রকাশিত হয়েছে, ল্যাবরেটরির মতো ছোট গল্পে সোহিনী চরিত্র সৃষ্টির মাধ্যমে রবীন্দ্রনাথ যেভাবে বাংলা সাহিত্যের গভীরতা দান করেছেন, তা এক কথায় অসামান্য। এভাবেই জীবনের বিভিন্ন রূপকে, ছোট ছোট রূপকে তিনি তার ছোট গল্পগুলিতে তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ সোনার তরী কাব্যের বর্ষাযাপন কবিতায় এই ছোট গল্পের প্রসঙ্গেই বলেছিলেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। এইভাবেই রবীন্দ্রনাথ তার জীবনকে যেভাবে দেখেছেন, প্রকৃতিকে যেভাবে উপলব্ধি করেছেন, প্রকৃতির সঙ্গে একাত্মভাবে জড়িয়ে থাকা যে মানুষগুলিকে তিনি কাছ থেকে দেখেছেন, সেইগুলিকেই তিনি রূপায়ণ করেছেন তার ছোট গল্পে। রবীন্দ্রনাথের ছিন্নপত্রের চিঠিগুলো পড়তে গেলেই আমরা জানতে পারি কিভাবে তার ছোট গল্পগুলি উদ্ভব ঘটেছিল। আজ ছোট গল্পকার রবীন্দ্রনাথ সম্পর্কে